দিদি যখন আজকে ঘোষণা করলেন, আমি সত্যি সত্যি আজকের ওই বিকেল 4টের দিকে তাকিয়েছিলাম যে কখন বিকেল 4টেটা বাজবে এবং আমার নামটা কখন আসবে। আজকে আমার নাম না থাকাটা সব কিছুর উত্তর দিয়ে দেয়। তুমি কি কোনো রংকে সাপোর্ট করো? কেন করবো না? রাজনৈতিক রং? হ্যাঁ, কেন করবো না? এই মুহূর্তে আমাদের সঙ্গে ইমন চক্রবর্তী রয়েছে, তবে এই মুহূর্তে সব থেকে স্বস্তি তার কাছে খবরটি যে দর্শক তাকে আর বারবার করে বিরক্ত করবে না যে আপনি দাঁড়াচ্ছেন কিনা। এবং তারপরে যে পোস্টটা আমরা দেখেছি সেটা কি স্বস্তির পোস্ট? মানে আপনার উত্তরপাড়া থেকে, কেওড়াতলা থেকে, আম গাছ থেকে সব জায়গা থেকে দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু আমি দাঁড়াচ্ছি না। হ্যাঁ, অবশ্যই স্বস্তির পোস্ট। আর কি মানে সবার মনে যেই ধারণাটা ছিল, ইভেন সব থেকে মজার বিষয়টা কি জানো, আমি যেখানেই গেছি, আমার ফ্যামিলির লোকজন যেখানে গেছে, আমার টিমের লোকজন যেখানে গেছে, আমার স্টুডেন্টসরা যেখানে গেছে, সবাইকে এই কদিনে শুধু একটা কথাই শুনতে হচ্ছে, কিরে তোদের দিদি তো দাঁড়াচ্ছে, তোদের দিদি তো ভোটে দাঁড়াচ্ছে। আর অন্য কোনো কথা নেই, মানে আমার আইডেন্টিটিটা মানে একটা ভোটে দাঁড়ানোর জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে আর কি। মানে সেটা খুবই আনফর্চুনেট। আমার তখন সেই মুহূর্তে মনে হচ্ছিল, এবং আমার তখন মনে হচ্ছিল যে হে ঈশ্বর, আমি তো এখন চাইলেও কোনো উত্তর দিতে পারবো না, কারণ উত্তরটা আমার কাছে ছিল। আমি প্রথম থেকেই জানতাম যে আমার কাছে যদিও বা প্রস্তাব এসে থাকে, তার উত্তর আমি কে দিয়েছি বা না দিয়েছি সেটা তো একমাত্র আমি জানতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই মানে ফাইনালি দিদি যখন আজকে ঘোষণা করলেন, আমি সত্যি সত্যি আজকের ওই বিকেল 4টের দিকে তাকিয়েছিলাম যে কখন বিকেল 4টেটা বাজবে এবং আমার নামটা কখন আসবে না। এবং ভোটে দাঁড়ানোর জন্য তোমাকে তো নানান কটাক্ষের মুখে পড়তে হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে তুমি বিরতিও নিয়ে নিয়েছিলে। এবং একটা অনুষ্ঠানের মাধ্যমে দিদি তোমাকে বলেন যে কিছু লোকের জন্য নিজের জীবন থেকে কেন খুশির মুহূর্তগুলোকে একেবারে বিরতি দেবে। তো সেখান থেকে আবার সোশ্যাল মিডিয়াতে ফিরে আসা। না, আমি বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমি আমার কোনো পার্সোনাল পোস্ট করব না, আমার কাজের পোস্ট করব না, সেরকম কথা আমি বলিনি। সেই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি থাকবো না এই কথাটা আমি বলিনি। আমি বলেছিলাম, আমার লাইভেও আছে, আমি কোনো আমার পার্সোনাল পোস্ট, যেমন ধরো বাপি আঙ্কেলকে নিয়ে মজার কিছু ভিডিওস বা আমার নিজের কোনো ভিডিওস যেগুলো আমি দিতাম, আমি মনে করতাম যে পৃথিবীটা যতটা সহজ, ততটা এখন বুঝছি যে পৃথিবীটা আসলে ততটা সহজ নয়। তো সেই জন্য সেইভাবে সেই জিনিসগুলো থেকে থেকে আমি বিরত থাকবো বলেছিলাম। দিদি হয়তো ভেবেছিলেন যে আমি বলেছি যে আমি সোশ্যাল মিডিয়াতেই থাকবো না, সেটা বিষয়টা ছিল না, কিন্তু ওনার কথা শিরোধার্য এবং উনি বলেছেন যে ইউ মাস্ট কাম ব্যাক টু দ্য লাইফ। হ্যাঁ, তো দেন আই থট যে ঠিক আছে, চলো লেটস স্টার্ট ইট again। ইমনদি, তুমি তো বরাবরই ঠোঁট কাটাই এবং তুমি কখনো অন্যায়ের পরোয়া করো না। সেই ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি যেখানে মাকে টেনে নিয়ে আসা হয়েছে এবং ব্যক্তিগত আক্রমণগুলো হয়েছে, আমরা শুভশ্রী গাঙ্গুলি, আমরা শ্রাবন্তী, সবার দিকে আমরা দেখেছি যে এই কটাক্ষগুলো একেবারে তেড়ে এসছে। সেই ক্ষেত্রে তুমি তো কোনোদিনও ভয় পাওনি? হঠাৎ করে এমন কোন মুহূর্তটা তোমাকে নাড়া দিল যার জন্য এত বড় সিদ্ধান্ত? না, আমার মনে হয়েছে যে দেখো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সেই যদি আমি সত্যি সত্যি কোনো ভুল করেও থাকি, তার জন্য আমার মাকে কেন কথা শুনতে হবে? মানে যিনি এই পৃথিবীতেই নেই, হ্যাঁ, তো তাকে কেন কথা শুনতে হবে? সে তো আর ভালো কথা শুনলেও ফেরত আসবে না, খারাপ কথা শুনলেও ফেরত আসবে না। তো এটা আমার খুব আনএথিক্যাল মনে হয়েছে। এবং আমার জীবনে আমার সবথেকে বেশি গভীর কষ্টের জায়গা আমার মায়ের না থাকাটা। এটা মনে হয় সকলেরই, বাবা মায়ের না থাকাটা। তো সেই জায়গাটা টেনে যখন আনা হয়েছে, তখন আমার মনে হয়েছে যে এরা মানুষ নয়, এরা এরা সিম্পলি মানুষ নয়, এরা কোনো প্রাণীই নয়, এরা নরকের কীটও নয়, কিছুই নয়। তো আমি এই লোকগুলোর এত বড় সাহস দেখে প্রথমত অবাক হয়ে গিয়েছিলাম, এবং তারপরে ভাবলাম যে আমার মাকে, এবং ওই পোস্টার তলায় কত লোকে ওনাকে সমর্থন করে লিখেছে তুমি ভাবতে পারবে না। যে হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন। তো সেই জায়গায় অমানুষগুলো একদম মানে একদম এদেরকে আমি জাস্ট কোনো রকমভাবে ইন্টারাকশানেই আসতে চাইছিলাম না, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়া খুললেই এই ধরনের জিনিসপত্র আসে। তুমি কিছু করলেও আসবে, না করলে আসবে, স্পেশালি ইফ ইউ আর আ ওমেন, তাহলে তো আরও বেশি করে আসবে। তো সেই জায়গা থেকে আমি বলেছিলাম যে আমি থাকবো না, আমি পার্সোনালি কিছু বলবো না, কিন্তু ঠিক আছে চলো।
দিদি যখন বললেন যে কিছু মানুষের জন্য কেন খুশির কিছু মুহূর্তগুলো, আনসোশ্যাল লোকের জন্য তুমি কেন সোশ্যাল হ্যাঁ মিডিয়া একদম ছাড়বে, একদম, দ্যাট ওয়াজ হার সেন্টেন্স। এবং এই ট্যাগটার পর থেকে আরো তোমার দিকে তীব্র কটাক্ষ আসছে যে তার মানে এবার ইমন দাঁড়াচ্ছে, ইমন ভোটে দাঁড়াচ্ছে কারণ দিদি এতটা সাপোর্ট করছে তাকে। হ্যাঁ, তারপরে চটি চাটা, তারপরে দিদির সঙ্গে তোমার একটা সম্পর্ক নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে, সেগুলোকে তুমি কিভাবে সামলেছো? সামলেছি মানে সামলানোর কি আছে বলো তো, সামলাবো কিভাবে? আমার চুপ থাকা ছাড়া তো আর কোনো অপশনই ছিল না। আমি তো আজকের দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে আজকের দিনটা আসবে। আমি তো ভাবছি পারলে কালকেই আমি পুরী যাব জগন্নাথ দেবের কাছে, যে আমি ভেবেই ছিলাম, কিন্তু কিছু অসুবিধার জন্য যেতে পারছি না। কিন্তু আমার কাছে আজকের দিনটাই আজকে আমার নাম না থাকাটা সব কিছুর উত্তর দিয়ে দেয়। এরপরেও অনেকে অনেক কথা বলবেন, এরপরেও লোকে থামবেন না, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের হাতে অঢেল সময়। আমার হাতে আর সময় নেই, বেরিয়ে গেছি চ্যাপ্টারটা থেকে, চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে আজকের পর থেকে। ইমন চক্রবর্তীকে ব্যক্তিগতভাবে এই যে নাম ঘোষণা হয়েছে তারপরে তার নাম নেই তালিকাতে, এটা কতটা খুশি দিচ্ছে? হ্যাঁ দেখো, ওইভাবে বললে খুব বাজে শোনায়, খুব খুশি দিচ্ছে বা আমি খুব আনন্দিত। তুমি কি চেয়েছিলে আমি কোনোদিনও ভোটে দাঁড়াতে? নেভার। মানে এত বছরে আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে দিদির সঙ্গে তোমাকে, এবং অনেক গানে দেখেছি, তার মঞ্চে দেখেছি। তাতে হয়েছেটা কি? তার জন্য আমাকে ভোটে দাঁড়িয়ে করতে হবে? আরে আমার তো একটা নিজস্ব আইডেন্টিটি আছে, আমার তো একটা নিজের ভাবনা আছে নিজের জীবন নিয়ে। তো সেই জায়গাটা তো উনি রেসপেক্ট করেছেন। উনি আমার আমার চাহিদাটাকে, আমার মিউজিকটাকে তো রেসপেক্ট করেছেন। ঠিক। আমি শুধু দিদির কথা বলবো না, ধরো আজকে তো এই অফারটা আমার কাছে অন্য রাজনৈতিক দলের কাছ থেকেও আসতে পারতো। এসছে কি না, আসতেই পারত, কিন্তু আমি যদি তাদেরকেও বলতাম যে না আমি এই বিষয়টাতে ইন্টারেস্টেড না, আমাকে এটার থেকে একটু দূরে রাখাই ভালো, আমার বিশ্বাস তারাও শুনতেন। আমার যে কোনো কি বলবো, মানে যে কোনো মানুষ যার মধ্যে সঙ্গীত সচেতনতা আছে, যারা মিউজিক ভালোবাসে, যারা শিল্পীদের ভালোবাসেন, সম্মান করেন, তারা সকলেই শুনতেন। তো যেহেতু মানুষের মনে একটা ভীষণভাবে হয়ে গিয়েছিল যে দিদি আমাকে দাঁড় করাবেনই ভোটে, এবং পুরস্কার পাওয়ার পর তো আরো বেশি, তো তারা নিশ্চয়ই উত্তরটা পেয়েছেন। এবার গায়ের জোরে যদি বলতে থাকে, যে এখনো যদি বলতে থাকে, তাহলে সেটা তাদের স্বভাব, তাদের আর কোনো কাজ নেই। তুমি কি কোনোদিনও ভোটের জন্য নিজেকে আলাদা রকম ভাবে ভেবেছো যে আমি কোনোদিনও এক রাজনৈতিক ব্যক্তি হতে পারি, একদিকে সঙ্গীত শিল্পী থাকতে পারি? কি জানি, আমার না সামহাও মনে হয় মানে যারা পারেন তারা অত্যন্ত তাদের মানে কারণ তুমি স্পোর্টিংলি সবকিছু সামলাও, একদিকে শো, একদিকে তোমার শুট, একদিকে নিজের রেয়াজ, সবকিছু। সেটা তো এভরিথিং ইজ রিলেটেড টু মিউজিক। তুমি দেখো আমি যাই করি না কেন, সে শুটিং করি, রেকর্ডিং করি, বাড়িতে ক্লাস করাই, শো করি, যাই করি না কেন, আমার বরের সঙ্গে গল্প করলে সেই গল্পটার মধ্যেও মিউজিকই থাকে। হ্যাঁ, তো মানে মোস্ট অফ দ্য টাইমস। তো ওটা বাদ দিয়ে আমি নিজেকে দেখতে পাই না। আর আমি খুব একটা রাজনীতির প্রেক্ষাপটে নিজেকে খুব একটা দেখতে পাই না, আমি দেখতে পাই না। যারা পারেন তারা অত্যন্ত ট্যালেন্টেড, এবং খুব ভালোভাবে অনেকে আছেন যারা তাদের ক্রাফট এবং রাজনীতি দুটো একসঙ্গে সামলাচ্ছেন। আমি তো এক কথায় দেবদার নাম বলবো। তো অসাধারণভাবে সামলাচ্ছেন। আমার মনে হয় না আমার সেই ট্যালেন্টটা আছে। এই যে কটাক্ষগুলো যখন আসে তখন কি কোথাও গিয়ে একটু মন খারাপ হয় যে যাদের ভালোবাসার জন্য আমি এত দূর এগোলাম এবং যাদের জন্য আমি লড়ে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে, তারা আমাকে তীব্র একটা কটাক্ষের মুখে ফেলছে, বা তাদের এক একটা কথা বা শব্দ সত্যি যেন ব্যক্তিগত ইমনকে বারবার নাড়া দিচ্ছে? না, আমি ওদের জন্য লড়াই করবো কেন? আমি লড়াইটা আমার নিজের জন্য করি, আমি আমার লড়াইটা আমার মিউজিকের জন্য করি, আমার সত্তার জন্য করি। আজকে যখন আমার গান অস্কারের টপ 79 সংসে সিলেক্টেড হয়, তখন যে মানুষেরা আমার মাথায় করে নিয়ে নাচেন, ঠিক ঠিক, তাদের আমার কোনো একটা পদক্ষেপে যদি খারাপ লেগে থাকে, আমি কিন্তু সেটাকে শিরোধার্য ধরছি। মানে আমি সোশ্যাল মিডিয়াতে এরকম কমেন্টও পেয়েছি যে দিদি আপনাকে আমরা ভীষণ ভালোবাসি, আপনার গান ভীষণ ভালোবাসি, কিন্তু আপনার এই রাজনীতিতে আসাটা আমরা ভালোভাবে নিচ্ছি না। এইটা আমি মেনে নিতে পারি, এই কথাটার মধ্যে একটা লজিক আছে।
কিন্তু ওনারা তো জানতেন না যে আমি ভোটে দাঁড়াচ্ছি কি দাঁড়াচ্ছি না, সবটাই তো অ্যাজাম্পশনের জন্য হচ্ছে। তাতে তো আমার মিডিয়ার বন্ধুরাও অনেক একটা কি বলবো বিশাল বড় একটা ক্যাটালিস্টের রোল প্লে করেছেন, যেটা করেছেন সেটা করেছেন। কিন্তু তারা তো জানতেন না, সেটা একটা অন্য জিনিস বাবা। সেটাকে সেইভাবে বলাটা যে দিদি আপনাকে এইভাবে দেখতে চাই না, এইটা বলাটা একটা অন্য জিনিস। কিন্তু এই বডি শেমিং করা, স্লাট শেমিং করা, বাবা মাকে নিয়ে খারাপ কথা বলা, আমার চরিত্র নিয়ে খারাপ কথা বলা, আমার পারিবারিক নিয়ে খারাপ কথা বলা, এগুলো তো পার্সোনাল অ্যাটাক। এগুলো তো আমাকে একজন মানুষকে টেনে হিচড়ে নিচে নামানো, এইটাকে আমি সাপোর্ট করি না, কখনো করি না। কিন্তু যারা আমাকে বলেছেন, যারা আমাকে এইভাবে দেখতে চান না জানিয়েছেন, আমি কিন্তু তাদের ওই বলাটাকে রেসপেক্ট করেছি, সেটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। এই চাওয়াটা কিন্তু আমার দর্শকরা আমার কাছ থেকে চাইতেই পারেন। আমার দর্শকরা আমাকে এটা বলতেই পারেন যে দিদি আপনার গলায় কিন্তু আমরা কি বলবো মানে বন্ধু আমার রসিয়া খাট্টের ওপর বসিয়া কি একখান গান বানাইছে, এই ধরনের গান কিন্তু দিদি শুনতে চাই না। আমি এটা শুনতে পারি। বা অনেকে বলতে পারেন যে দিদি আপনি কিন্তু শুধু রবীন্দ্রনাথের গান গাইবেন না, বিভিন্ন ধরনের গান সেটা আমি এগুলো সব নিতে পারি, সব নিতে পারি। দিদি আপনি আজকে শোটা অত্যন্ত খারাপ করেছেন, টাচু রাজ অব্দি কেউ বলেনি, কিন্তু ধরো কেউ বললো যে আপনি অত্যন্ত জঘন্য গান করেছেন আজকে, আমি মাথা পেতে নেব। কিন্তু আপনি একটা অমুকের এই অমুকের সেই তমুকের সেই, এই কথাগুলো জাস্ট এইগুলোতে ওরা নিজেদেরই ছোট করে, আমাকে তো ছোট করতে পারবে না। তারপরে তোমার এই লাল চশমা, এটা তো একটা মানে অন্য একটা রাজনৈতিক দলের ব্যাখ্যা আমরা দেখেছি বিভিন্ন এটা লাল না, এটা কমেন্ট। হ্যাঁ কমেন্ট এইবার তো আবার আসবে যে গেরুয়া, তার মানে কি অন্য কিছু? আর তারপরে হচ্ছে যখন দিদির বাড়িতে তুমি গেছিলে কালী পুজোর সময়, সেইখান থেকে শুরু হয়েছে এত বড় একটা বিস্তর আলোচনা যে ইমন চক্রবর্তী হঠাৎ কেন। তারপরে আমরা শুনেছিলাম কাঞ্চন মল্লিকের পরিবর্তে ইমন চক্রবর্তী। কোথা থেকে তোরা এটা শুনেছিস? সেখান থেকে আমরা জানতে চাই যে সত্যি কি কাঞ্চন মল্লিকের পরিবর্তে ইমন চক্রবর্তী? কারণ ইমনের পাড়া যেহেতু এইটা, তো সেই ক্ষেত্রে কি প্রশ্নগুলো কি জানি কোথা থেকে তোরা শুনেছিস, কোথা থেকে এই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় চলছে উত্তরপাড়া দক্ষিণপাড়া, আজকে আমি লিখেছি তো, মানে আমি নিজেই জানি না কোথা থেকে আমি দাঁড়িয়েছি, কোথা থেকে তোরা যে খবরটা পেয়েছিস আমি যে, এবং খবর পাওয়ার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে। বাট ঠিক আছে, নাও ইট শুড স্টপ, দ্য চ্যাপ্টার শুড বি ক্লোজড। আর এটা নিয়ে কোনো আলোচনা করার দরকার নেই, কারণ আলটিমেটলি আমার গান যারা ভালোবাসেন তারা দেখে গেছেন যে ইমন চক্রবর্তী পলিটিক্সে আসেননি, ভোটের ময়দানে দাঁড়াচ্ছেন না, ইমন চক্রবর্তী গানটাই গাইবেন। তুমি কি কোনো রংকে সাপোর্ট করো? কেন করবো না, রাজনৈতিক রং? হ্যাঁ কেন করবো না, কে আসে এইবার আবার জানতে চাস না দিদি কাকে ভোট দেবে, এটা কিন্তু আমি তোকে বলবো না। কি মানে একজন শিল্পীর কি কোনো রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে না? আমার নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আমার রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু তোর মতো ওটা আমি যদি বলি তাহলে তোকেও বলতে হবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ভবিষ্যতে কখনো ইচ্ছা আছে দাঁড়ানোর বা ভোটের জন্য? আমি তো জানি না বাবা, আমি কি জ্যোতিষী, আমি কি করে বলবো আমার 5 বছর পরে কি মাথায় ইয়ে আসবে, সেটা কোনো কথা না। তবে আমি আবারও বলছি, আমি নিজেকে রাজনীতির ময়দানে দেখতে পাই না, আমি আগামী দিনেও পাবো বলে মনে হয় না। আরো কথোপকথন এখানে শেষ করব, উত্তরগুলো অনেক সহজে পেয়ে গেছি, কারণ এত জল্পনা চলছিল ইমন চক্রবর্তীকে নিয়ে, এবং তার কটাক্ষগুলো সত্যি আমাদের মেয়ে হিসেবে লজ্জা। আচ্ছা লেটেস্ট একটা কথা, লেটেস্ট, সরি তোকে আমি একটু কেটে বললাম, ট্রোল তো করছে, আমাকে করছে, আমার বাবা মাকে করছে, আমার হাজবেন্ডকে করছে, আমার ঠাকুরকেও। ও এই প্রশ্ন আমি আসতেই ভুলে গেছিলাম যে বাঙালি আর অবাঙালির মধ্যে এখন বিভেদ চলছে, হিন্দু মুসলিমের মতো বিষয়টা দাঁড়িয়ে গেছে। বলেছে অবাঙালি ঠাকুর, এই লোকটাকে আমি সামনে পেলে না 10 বার নমস্কার করতাম। নমস্কার করতে ক্রিয়েটিভিটি, যে আপনি লজ্জা করে না বাড়িতে অবাঙালি ঠাকুর রেখেছেন, মানে ভাবাই যায় না। তারপরে মুখে কেন ব্রণ তোমার সেলিব্রিটি হয়ে? তারপরে তোমার চুল কেন এত কম? আমার চুল না, তারপরে তুমি কেন ছেলেদের মতো ড্রেস আপ করো? তুমি কেন ওই একটা টি শার্ট আর একটা প্যান্টে এক গুচ্ছ সেলিব্রিটির মাঝখানে হেঁটে বেরিয়ে যেতে পারো? আমি না অনেক বড় বড় হেয়ার, সরি ঠিক আছে, আমি অনেক অনেক বড় বড় তোর হেয়ার গ্রোথ সিরামেরও অ্যাড করেছি, আমার মাথায় অনেক চুল আছে, আমার মাথায় চুল কম। কি বলছিস? এই যে এত কিছু তোমায় নিয়ে চর্চা হয়, এগুলো দেখতে ভালো লাগে? প্লিজ আপনারা আমায় নিয়ে চর্চা করতে থাকুন প্লিজ।
প্লিজ করুন, আমি চাই আপনারা আমায় নিয়ে চর্চা করুন, আমায় নিয়ে যা খুশি চর্চা করুন, কিন্তু তার মাঝখানে আমার গানটা যেন একটু 1% হলেও থাকে। এবং বিশ্বাস করুন আমি চেষ্টা করব, আমার এটা এখন কাজ, এটা আমার মোটো, আমার লক্ষ্য আগামী দিনের জন্য, যাতে আপনারা শুধু আমার গান নিয়েই চর্চা করেন। আই উইল মেক শিওর যে আপনারা শুধু আমার গান নিয়েই চর্চা করেন। নিত্য নতুন আপডেট পেতে শুধুমাত্র চোখ থাকবে সিটি সিনেমার মতো। ঠিক যেমন ইমনদি বললো যে গানের জন্যই আমায় চিনুন, আমায় জানুন, ব্যক্তিগত জীবনে হাতটা না দিলেও হয়তো ভালো থাকতে পারেন, ঠিক তেমনই টলিউডের নানান খবর পেতে, সমস্ত খবর পেতে চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।